হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ৮টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সকালে আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করেছি ৮টার থেকে। অন্য দিন তো আমি অনেক সকালে থেকেই ভিডিওটা শ্যুট করি, কিন্তু আজকে কিন্তু ৮টার থেকেই করছি। বাইরেটা অনেক স্যাঁতসেঁতে হয়ে রয়েছে আর মেঘলাও হয়ে রয়েছে, জানো তো, কিছুই করতে ইচ্ছা ভালো লাগছে না। মানে কখন যে বৃষ্টি চলে আসে ঠিক নেই। আর এমনিতেও তো খবরে আছেই যে এই কদিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি হবে আর কি। তো তার সঙ্গে ঝড় হওয়ার কথা ছিল, তবে ঝড়ের কথাটা এখন আর শুনছি না, তবে ভারী বৃষ্টি হবে এটাই শুনছি। তবে বলো তো, এরকম যদি রোজ বৃষ্টি হয় তাহলে কেমন একটা স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে যায় না? তবে এই বৃষ্টিটা হওয়ার জন্য কিন্তু আমরা গরমে অতটা কষ্ট পাচ্ছি না। এই যে প্রত্যেকটা দিন যে বৃষ্টি হচ্ছে, এতে করে কিন্তু গরমের ভাবটা অনেক কম রয়েছে আর হালকা হালকা কিন্তু ঠান্ডা আছে। তো সেই জন্য কিন্তু ভালোও লাগছে। তো তবেও বলো তো, প্রত্যেকটা দিন যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তারপরে যে এখন পুজো দেব, সেই জন্য ফুল তুলতে বাইরে চলে এসেছি। তো ওই দিক থেকে আগে নীলকণ্ঠ ফুল, তারপরে সাদা ফুল, জবা ফুল তুলে নিয়ে এলাম। আর এইদিকে দেখো, আমার একটা সাদা নীলকণ্ঠ ফুল রয়েছে, সেটা না প্রচুর ফুল হচ্ছে, জানো তো। এখন এই যে বর্ষার সময় না, এখন কিন্তু নীলকণ্ঠ ফুল অনেক ফুটবে। তো দেখো, ফুল ফুটলে জানো তো তুলতেও ভালো লাগে আর পুজো দিতেও ভালো লাগে। কয়েকটা দিন কিন্তু ফুলের প্রচণ্ড পরিমাণে অভাব ছিল। আবার দেখো, চারিদিকটা কিন্তু ফুলে ফুলে ভরে গেছে। মাঝখানে তো এমন হয়েছে, ফুল কিন্তু কিনেও পুজো দিতে হয়েছে, তাই না বলো? মানে এতটাই ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখো, যখন যেরকম শখ তখন তো সেই রকমই পুজো দিতে হবে, তাই না বলো? আর একটা কথা কি জানো তো, প্রত্যেকটা সিজনেরই কিন্তু ফুল আছে। তবে প্রত্যেকটা সিজনের ফুল গাছ তো আমার বাড়িতে নেই, হয়তো অন্য অন্য বাড়িতে রয়েছে। কিন্তু আমার বাড়িতে যে সিজনে যখন ফুল রয়েছে, সেই সিজনেই তখন ফোটে, আর তখন কিন্তু আমার খুব মজা লাগে পুজো দিতে। টুম্পা বুনু কমেন্ট করেছো, আমি তোমার নতুন বন্ধু দিদি ভাই। তোমার অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু এটা আমার ফার্স্ট কমেন্ট। তোমার ভিডিও আর তোমার কথাগুলো আমার খুব সুন্দর লাগে। আমার নামটা নিও দি ভাই অন্য ভিডিওতে। এই তো টুম্পা, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে কমেন্ট করবে মাঝে মাঝে, তাহলে কি বলো তো, আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখে। তুমি শুধু আমার ভিডিওই দেখে যাবে, কমেন্টস করবে না, তাহলে তো তোমাকে আমি চিনতেই পারবো না, একটু জানতেও পারবো না। এই যে তুমি একটু কমেন্টস করলে, তোমার প্রোফাইলটা একটু খুললাম, দেখলাম তোমাকে, বেশ ভালো লাগলো। আমরা ইউটিউবাররা এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর সেটা তো যারা মানে ওপার থেকে দেখে তারা কিন্তু একটুও বুঝতে পারে না যে এই যে ছোট্ট একটা ভিডিওতে কতটা কষ্ট থাকে। তবে তোমরা এই যে একটা কমেন্ট, একটা লাইক করলে না, আমাদের মনটা অনেক খুশি হয়ে যায়, জানো তো। সেই জন্য বলি, যখন ভিডিও দেখবে তোমরা, একটা করে জাস্ট কমেন্ট করে দেবে, আর ওই কমেন্টটা পড়লে আমাদের কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি পুজো দিতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না ছোটোবেলা থেকেই পুজো দিতে অনেক ভালোবাসতাম। ও বাড়িতে মাও সমস্ত কাজকর্ম একা করতো, জানো তো, সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু পুজো দিতে মারও ভালো লাগতো না। আর স্নান করতেও মায়ের অনেকটা বেলা হয়ে যেত। সেই কারণে আমি কিন্তু সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিতাম। সব দিন যখন আমি স্কুলে যেতাম তখনও কিন্তু স্নান করে পুজো দিয়ে স্কুলে যেতাম। আবার যখন আমি কলেজে যেতাম তখনও কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে তারপর কলেজে যেতাম। তো সেই জন্য আমার পুজো দিতে বেশ ভালোই লাগে। তবে এখন এই যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিতে হয়, তো তো ওই যে মায়ের মতন একটু কষ্ট হয়ে যায় আর কি। তবে আমার তো আর বড় মেয়ে নেই যে আমার পুজোটা দেবে। তবে বসে আছি, মাম্মাম কবে বড় হবে আর আমার পুজোটা দিয়ে দেবে। তবে জানি না আজকালকার মেয়ে ও পুজো দেবে কি না। তবে শিক্ষাটা আমি দেব, হয়তো জানি না ও কীরকম হবে। তো আমার শিক্ষায় যদি বড় হয় তাহলে অবশ্যই ও আমার পুজোটা দিয়ে দেবে। আর পূজা দি ভাই, তুমি কমেন্ট করেছো, বোন তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। পারলে তোমার ভিডিওতে একবার আমার নামটা নিয়ে, বোন খুব ভালো লাগবে। এই তো পূজা দি ভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এর আগের দিনও তোমার কমেন্টস আমি পড়েছিলাম, আমার যতটা মনে পড়ছে। তুমি হয়তো খেয়াল করোনি দিদি ভাই। তো তুমি ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আমরা মেয়েরা যখন বড় হই, যখন বুঝতে পারি যে আমাদের এই বাপের বাড়ির এই সংসারটা ছেড়ে আমাদের শ্বশুরবাড়িতে চলে যেতে হবে, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েই মনে মনে আশা করি একটা সাজানো গোছানো সংসারের, যে একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকবে, সেখানে সুন্দরভাবে সংসার করব। তবে আমার ক্ষেত্রে কিন্তু
মানে অতটাও সহজ ছিল না। আমারও কিন্তু স্বপ্ন ছিল একটা সাজানো গোছানো সংসারের। তবে যখন আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, তখন কিন্তু সেই স্বপ্নটা আমার ভেঙে গেল। এই বাড়িটা একদমই সাজানো গোছানো ছিল না। তোমরা তো সবাই জানো, আমার শাশুড়ি মা ছিলেন অসুস্থ। আমার হাসব্যান্ড কিন্তু টুকটাক করে সংসারের কাজগুলো করে সেইভাবেই চালিয়ে যেতেন। তো এ বাড়িতে যখন আমি ছিলাম, মেয়ে মানুষ বলতে গুছিয়ে রাখার মতন কেউই ছিল না। তো তারপর আমি বিয়ে হয়ে এসে একটু একটু করে এই সংসারটাকে কিন্তু আমি গুছিয়েছি। সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হয়েছে, আর এখনও কিন্তু এই সংসারটাকে আমি গুছিয়েই যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে সংসার করতে, জানো তো। তাই জন্য এই যে আমার ছোট্ট সংসারটাকে আমি গুছিয়ে গেছি, সুন্দর করে করছি। আমার খুব ভালো লাগে। এক কথায় বলতে পারো, আমি এই ভেঙে যাওয়া সংসারটাকে কিন্তু জোড়া লাগিয়ে আবার সুন্দর করে গড়ে তুলেছি। তবে এই গুণটা কিন্তু সব মেয়ের মধ্যেই থাকে না। তো আমি জানি না আমার মধ্যে কতটা কি গুণ আছে, তবে এইটুকু কাজ কিন্তু আমি করেছি। এতে করে কিন্তু সবাই আমাকে প্রশংসাই করে, আর সেটা শুনতে কিন্তু আমার ভালোও লাগে। যাই হোক, পুজো দিয়ে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এদিকে। ভাত বসিয়ে ভাবলাম এখন আর কি করব। মামামও আজকে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও আজকে একটু লেটই করছে, ওই যে বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে না, সেই জন্য হয়তো। মা ওইদিকে উঠে পড়েছে, মাকে গরম জলও করে দিয়েছি, আর নিম পাতার রসটাও কিন্তু মাকে দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি রান্নাঘরের এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, আমি রান্নাঘরে এসে দেখলাম ভাত বসানোর পরে এই জায়গাটা না একটু নোংরা হয়ে রয়েছে। তাই ভাবলাম এখন যখন ভাত বসিয়ে দিয়েছি আর সোনামাও ঘুমাচ্ছে, তো সেহেতু এই কাজটা আমি করে ফেলি। আমি জানো তো, সময় পেলে যে বসে থাকবো সেটা কখনোই করি না। মানে যেটুকু টাইম আমি একটু সময় পাবো, সেই টাইমটুকু আমি কিন্তু এক্সট্রা কাজটা করে নেব। এখন কিন্তু আমি বসে থাকতেই পারতাম, ফোন ঘাঁটতেই পারতাম, তবে সেটা আমি করি না। আমি দেখো সংসারের কাজগুলো করে ফেলি। এই জন্য আমার সংসার কখনো অপরিষ্কার থাকে না, অপরিচ্ছন্ন থাকে না। যখন যেখানে আমি নোংরা দেখি, সেখানটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলি। পম্পা দি ভাই কমেন্ট করেছো, বলেছো তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে বোন। তুমি একজন গৃহকর্ম নিপুণা গৃহিণী। তোমার গুলো খুব সুন্দর হয়েছে। তুমি সব সময় এইভাবে তোমার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখো। ভালো থেকো বোন। আর তোমার মাম্মাম সোনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দি ভাই। তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পড়ি, আমার না সত্যি কথা বলে মনটা না ভরে যায়। আর এত ভালো লাগে কি বলবো। তোমরাও অনেক ভালো জানো তো, সেই জন্য আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো। এইভাবে আমার পাশে থেকো দি ভাই। তোমাদের অনেক ধন্যবাদ, আর আমাকে এইভাবে ভালোবেসো। আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো পড়তে, জানো তো। তবে অনেকেই তোমরা আবার রাগ করো আমার উপরে, কেন তোমাদের কমেন্টস আমি পড়ি না। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টসে পড়ি। তবে এই যে ছোট্ট একটা ভিডিওতে না পড়ার সময় হয়ে ওঠে না। তবে এমনিতে আমি কিন্তু তোমরা যখনই যেটা কমেন্টস করো, আমি কিন্তু তখনই সেটা খুলে পড়ি। আমার খুব ভালো লাগে। তবে ছোট্ট একটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়া হয় না। আর এখন কিন্তু চলে এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করতে। আর আমার সোনামাও আমার সঙ্গে কত কাজ করছে একটু দেখেছো? ও দেখো, ও কিন্তু ভাঁজ করছে। আমি যখন এই ভিডিওটা এডিটিং করছিলাম না, আমার এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদের। যখন আমি ভিডিওটা করছিলাম, আমি কিন্তু মাম্মামের দিকে খেয়াল করিনি। আমি আমার মতন ভাঁজ করে যাচ্ছিলাম। তবে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, তখন কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছিল যেন মাম্মামের এই যে কার্যকলাপ দেখে। তবে এখন মাম্মাম কিন্তু রেগে গিয়েছে, কেন কি ওর ওই দুটো গেঞ্জি ভাঁজ করা হয়ে গেছে। এখন ও এখান থেকে আরও জামাকাপড় নেবে, ভাঁজ করবে। তো আমি যখন না বলেছি, তখন দেখো কেমন রেগে গেছে, আর জামাকাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সত্যি কথা, মাম্মাম যেন অনেক ভালো, কিন্তু খুব দুষ্টু। মানে এই দুষ্টুমির জন্যই কিন্তু ও বকা খায়। তাছাড়া কিন্তু ও খুব ভালো, জানো। ও আমার কথা শোনে, আমার অনেক কাজ করে দেয়। আমি যদি বলি মাম্মাম এটা নিয়ে এসো, এটা এনে দাও, ও কিন্তু দৌড়ে করে দেয়, জানো। তবে ওই যে অনেক সময় দুষ্টুমির জন্য কিন্তু আমার কাছে অনেক বকা খায়। তবে ওকে বকা দিয়ে না পরেক্ষণে আমারই খুব খারাপ লাগে যে কেন যে বকা দিলাম। পরে ভাবি কি আর বকবো না। তবে যখন দুষ্টুমিটা চরমে উঠে যায়, কিন্তু তখন ওই যে বকাটা দিতেই হয়। কি খাবা? কে দেবে তোমাকে কোল্ড ড্রিঙ্ক? তাই? তুমি এখন কি খাবে? কালকে যে হালখাতাতে গিয়েছিল, সেই 7 আপটা ছিল মাম্মামের কিন্তু মনে রয়েছে, জানো। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজ কিন্তু মাম্মাম খুলতে পারে না। তবে হঠাৎ করেই দুপুরবেলা ও বলছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো সেই জন্য দেখো ওকে এখন এই যে 7 আপটা ঢেলে দিচ্ছি, আর তার সঙ্গে মাকেও একটু দিয়ে দেবো। তো দেখেছো ওর কত মনে থাকে, কালকে এনেছে, আজকে দুপুরবেলাও কিন্তু ওর মনে রয়েছে। তো মাম্মামকে দিয়ে আমি এখন দেখো সবজি কাটতে বসে পড়েছি। ওইদিকে খাচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কেন কি দুপুরে তো রান্নাবান্না করতে হবে। আর
বাইরে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েই গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে কিন্তু সকাল সকালে বৃষ্টি হয়ে গেছে। ওই যখন পুজো দিচ্ছিলাম না, তারপরে বাইরে এসে দেখলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, 8টা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। তো দেখো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। তবে দেখি সারাদিনের অবস্থাটা কি হয়। তো এখন আমি কলা কেটে নিচ্ছি, কলা দিয়ে যে তরকারি করব। ও বাড়ি থেকে কলা আনা হয়েছিল, তো অনেক কলা তো শেষই হচ্ছে না। তবে এখান থেকে কিন্তু দাদাকেও দিয়েছিলাম অর্ধেক অর্ধেক, মানে ওকে হাফ দিয়ে দিয়েছিলাম আর আমি হাফ রেখেছিলাম, তাও দেখো শেষ হচ্ছে না। তো সেই জন্য এখন একটু কলার তরকারিটাই বেশি খাচ্ছি। কেন কি কলাটা কি বলো তো, নষ্ট হয়ে যাবে না, কত কলা রয়েছে সেই জন্য। আর পূজা কমেন্ট করেছো, তুমি বলেছো তোমার মেয়ে যখন তালশাঁস খাচ্ছিল তখন কিন্তু আমার মেয়েও তালশাঁস কিনে এনেছে। হ্যাঁ গো, এখন তো সিজনই তালশাঁসের। আর এই তালশাঁসটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে, অনেকেই পছন্দ করে। আমিও কিন্তু তালশাঁসটা প্রচুর পছন্দ করি জানো। আর এখন এই যে মাছগুলো কিন্তু আমি সকালেই কেটে রেখেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আর এখন যেহেতু রান্না করব সেহেতু এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে ভুল হয়ে গেছে জানো, আমি যখন মাছগুলো কেটে নিয়েছিলাম তখনই কিন্তু লবণ হলুদটা মাখিয়ে রাখা উচিত ছিল। তো যাই হোক, আমার না একটু মনে ছিল না। তবে আমি না এরকম মাছে হাত না লাগিয়ে লবণ হলুদটা মাখাই। আমার না এই যে হলুদে হাত দিতে ইচ্ছা করে না জানো তো। হলুদে যদি হাত দিয়ে মাখাই না, তাহলে এই যে নখের পাশ দিয়ে না একদম হলুদ হয়ে থাকে, দেখতে কিন্তু একদমই বিচ্ছিরি লাগে। সেই জন্য এইভাবেই আমি কিন্তু সমস্ত কিছুতে হলুদ মাখাই। আর এই যে মাছগুলো এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে কলার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর মামাম হঠাৎই এসে আমাকে একটু কোলে নিতে বলল। ওর হয়তো খিদে পেয়েছে নাকি জানি না। তো দেখো মামামকে এখন একটু কোলে নিয়ে আমি রান্না করছি। সারাদিনে তো মামামকে কোলে নিয়ে আনার টাইমই পাই না জানো, ও সারাদিন খেলাই করে। তো এখন যেহেতু ও একটু বায়না করেছে মামাম কোলে উঠবো, তাই ভাবলাম না মামামকে একটু কোলে নিয়েই রান্না টাপিয়ে দিই। সত্যি কথা বলতে ও কোলে ওঠার সময়ই পায় না। আমারও খুব খারাপ লাগে জানো তো মাঝে মধ্যে, যে মামামকে একটু কোলে নিতেও পারি না। তো যাই হোক, ওকে আবার একটু কোলে নিয়ে নামিয়ে দিয়ে তারপরে এই যে আবার তরকারিটা রান্না করতে চলে এসেছি। আর এই যে মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিলেই কিন্তু তারপরে জাল দিলে আমার তরকারিটা হয়ে যাবে। আর সুলতানা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, এভাবে আমার পাশে থাকবে কিন্তু। আমি কিন্তু তোমার কমেন্টসগুলো পড়েই বুঝেছি তুমি কিন্তু খুব ভালো একটা মেয়ে জানো তো, অনেকটা সহজ সরল। তো সত্যি কথা বলতে তোমার প্রোফাইলে একটা পিকচার দিও, আমি তোমাকে দেখব। আমার না খুব তোমাকে দেখার ইচ্ছা। আর সত্যি কথা, যাদের প্রোফাইলে পিকচার নেই তো না, তাদের আমি দেখতে পারি না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তোমরা যেরকম আমাকে একদিন দেখতে না পেলে খারাপ লাগে, তেমনি তোমাদেরও দেখতে না পেলে কিন্তু আমারও খারাপ লাগে। আর কলার তরকারিটা হয়ে গিয়েছিল, তারপরে দেখলে পেঁয়াজ আর আলু দিয়ে একটা তরকারি রান্না করছি। আর সেটা বসিয়ে দিয়েই কিন্তু এদিকে মা আর মাম্মামের জন্য খাবার বেড়ে দিয়েছি। ওদের খিদে পেয়ে গেছিলো, তো এদিকে মাও খেয়ে নিচ্ছে আর এদিকে মাম্মামকেও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। আর রান্নাটা আমার একটু লেটও হয়ে গেছিলো। সমস্ত কিছু কেটে কুটে রান্না করতে গেলে না অনেকটা লেটই হয়ে যায়। আর দেখবে কেউ যদি একটু কেটে গুছিয়ে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সত্যি কথা, একা সংসারে না সমস্ত কিছু সামলে সমস্ত কিছু কিন্তু টাইমের মধ্যে করে উঠতে পারি না। তবে আমার কষ্টটা যারা একা কাজ করো আমার মতন, তারাই বুঝতে পারবে, অন্যেরা কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে আমার যে পেঁয়াজ আর আলু দিয়ে যে তরকারিটা করেছি সেটাও কিন্তু হয়ে গেছে। অল্প একটু মাছের তেল ছিল, সেটাই দিয়েই কিন্তু এটা রান্না করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর হাজব্যান্ডের প্রিয় খাবার এটা, আমি কিন্তু অতটা পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড এটা খেতে ভীষণ ভালোবাসে। ও তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক, হাজব্যান্ডের পছন্দ মতন আজকে একটা রেসিপি রান্না করে দিলাম। আর রান্নার পরে এখন আমি রান্নাঘরটাকে আগে পরিষ্কার করব, তারপরে কিন্তু খেতে বসবো। এমনিতেই অনেকটা আজকে লেট হয়ে গিয়েছে, লেট যতক্ষণ হয়েছে হোক না, তাতে কি, আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তবেই কিন্তু খেতে বসবো। এতে কিন্তু অনেকটা লক্ষ্মীশ্রী থাকে জানো, রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে। আর আমার কিন্তু এমনিও ভালো লাগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু খেতে বসতে। তবে মাম্মামকে আর মাকে আগে না দিয়ে দিলে আমার কিন্তু একটা চাপ থেকে যেত জানো তো, রান্নার পরেই কিন্তু খেতে বসে যেতে হতো। আর তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে হতো। যেহেতু ওদেরকে খাইয়ে দিয়েছি সেহেতু কিন্তু আমার আর কোনো চাপই নেই। এখন ধীরে সুস্থে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই তারপরেই কিন্তু আমরা খেতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।